আর মাত্র কয়েক ঘন্টা পরই পৌর নির্বাচন, সব প্রস্তুতি সম্পন্ন। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হতে ভোটারদের প্রতি আহ্বান ইসির, আশ্বস্ত করলেন স্বরাষ্ট্রমন্ত্রীও। নির্বাচন সুষ্ঠু হলে ফলাফল যাই হোক বিএনপি মেনে নেবে বললেন মঈন খান। বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে বলে আশাবাদ হানিফের। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে বিমান বাহিনীর প্রতিটি সদস্যকে, যশোরে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করায় গুলশানে বেগম জিয়ার কার্যালয়ের সামনে বিভিন্ন সংগঠনের অবস্থান। এবং ব্যাংকে চাকরির আবেদনের ক্ষেত্রে ব্যাংক ড্রাফট, পে অর্ডার বা কোনো ফি না নেয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের, আদেশ অমান্য করলেই ব্যবস্থা। প্রবাসের সময় সঙ্গে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু। আর মাত্র কয়েক ঘন্টা পরই পৌর নির্বাচন। দেশের বিভিন্ন স্থানে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পৌর এলাকার ভোট কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট পেপার ও বাক্সসহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম। পাশাপাশি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার দুপুর থেকেই কুড়িগ্রামের 3টি পৌরসভার 63টি কেন্দ্রে পাঠানো হয় ব্যালট পেপার ও বাক্সসহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম। এ সময় সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তারা বুঝে নেন তাদের বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম। পৌর এলাকায় বিজিবি, র্যাব, ব্যাটালিয়ন পুলিশ ও আনসার সদস্যের সমন্বয়ে 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পৌরসভা নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছি। আমরা আশা করি একটি উৎসব, অবাধ, নিরপেক্ষ নির্বাচন আমরা উপহার দিতে পারবো। নির্বাচনকে সুস্থ, অবাধ, নিরপেক্ষ করার জন্য আমরা সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। সকাল থেকেই বগুড়ার 9টি পৌরসভার 173টি কেন্দ্রে পাঠানো হয় ব্যালট পেপার ও বাক্সসহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম। নির্বিঘ্নে ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কেন্দ্রের বাইরে থাকবে আমাদের মোবাইল টহল, থাকবে স্ট্রাইকিং রিজার্ভ এবং শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের চেকপোস্টও থাকবে। এর পাশাপাশি আমাদের সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও থাকবে। এছাড়া যশোর, নরসিংদী, মানিকগঞ্জ, হবিগঞ্জ, নীলফামারী ও দিনাজপুরে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সংশ্লিষ্ট পৌরসভার সবকটি কেন্দ্রে পাঠানো হয় স্বচ্ছ ব্যালট বাক্স ও পেপার। প্রিজাইডিং কর্মকর্তারা বুঝে নেন তাদের বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বুধবার অনুষ্ঠিত দেশের 234টি পৌরসভায় উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণের আশাবাদের কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। মঙ্গলবার রাতে নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি সাংবাদিকদের নিয়ে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফিং করেন। নির্বাচনী কাজে নিয়োজিত কারোরই অবহেলা বরদাস্ত করা হবে না বলেও এ সময় হুঁশিয়ারি দেন সিইসি। উৎসব মুখর পরিবেশে সকলের অংশগ্রহণে আসন্ন পৌরসভার এই নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচনের দায়িত্বে নিয়োজিত সকল কর্মকর্তা, কর্মচারী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তাদের উপরে অর্পিত এই রাষ্ট্রীয় দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করতে আমি নির্দেশ দিচ্ছি। নির্বাচন কমিশন এক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য, অনিয়ম বা পক্ষপাতিত্ব বরদাস্ত করবে না। বিএনপি, আওয়ামী লীগ কিংবা স্বতন্ত্র প্রার্থী বলে কোনো বাছবিচার করছি না এবং আমরা করবও না। আমরা যেখানেই অভিযোগ পাচ্ছি তদন্ত করছি, অন্যদের কাছ থেকে খোঁজ খবর নিচ্ছি, নিয়ে তারপরেই আমরা অ্যাকশন নিচ্ছি। নির্বাচন সুষ্ঠু হলে ফলাফল যাই হোক বিএনপি তা মেনে নেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। মঙ্গলবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন। ডক্টর মঈন খানের নেতৃত্বে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। তারা দলের পক্ষ থেকে নির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। পরে মঈন খান সাংবাদিকদের জানান, নির্বাচনের দিন পরিবেশ শান্তিপূর্ণ রাখতে নির্বাচন কমিশনের নেয়া পদক্ষেপ এবং ফলাফল ঘোষণার প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে তারা নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলেন। যারা ভোটার রয়েছেন তারা যেন নিঃসঙ্গ চিত্তে এসে তাদের খুশি মতো তারা যাকে খুশি তারা ভোট দেখ, যাকে তারা যোগ্য প্রার্থী মনে করে তাকে ভোট দেখ, এবং ফলাফল যদি সেই ভিত্তিতে হয় এবং যদি ফলাফল
যে রেজাল্ট শিট সেটা যদি কোনো নির্দেশে নির্ধারিত না হয় এবং সত্যিকার অর্থে যারা ভোট দিচ্ছে সেই ভোটারদের মতামতের ভিত্তিতে ভোটের ভিত্তিতে যদি হয় তাহলে আমরা যে কোনো ফলাফল আমরা স্বাগত জানাবো। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এদিকে ধানমন্ডিতে দলের পক্ষ থেকে এক প্রেস ব্রিফিংয়ে দেশবাসীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এর আগে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে রাজশাহী সহ বিভিন্ন জেলায় আওয়ামী লীগের প্রার্থীর প্রচারে হামলা সহ বিভিন্ন বিষয়ে উদ্বেগের কথা জানায় আওয়ামী লীগ প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের হানিফ অভিযোগ করেন, নির্বাচন কমিশন বিএনপির অসত্য অভিযোগ যাচাই না করেই নানা রকম পদক্ষেপ নেয় বিপাকে পড়ছেন দলটির মেয়র প্রার্থীরা। আমরা এখনো সন্দেহ পোষণ করছি, জাতি সন্দেহ পোষণ করছি যে বিএনপি শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনে থাকবেন কিনা। আমরা আশা করি যে বিএনপি শেষ মুহূর্তে নির্বাচনে থাকুক। গণতন্ত্রের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য বিএনপি একটা দায়িত্বশীল আচরণ করবেন সেটা আমরা প্রত্যাশা করছি। নির্বাচন কমিশন এবার বিএনপির প্রতি একটু বেশি সদয় আচরণ করছে। নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে আচরণ করুক এটা আমরা চাই, কিন্তু নিরপেক্ষতার প্রমাণ করার জন্য যে একজনের প্রতি সদয় আর একজনের প্রতি বিমাতসুলভ আচরণ করবে এটা কারোর প্রত্যাশা নয়। পৌর নির্বাচনে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচন কমিশন যেভাবে চাইবে সেভাবেই কাজ করবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ সভাকক্ষের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। নিরাপত্তার কোনো উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। আমাদের নিরাপত্তা বাহিনী সবাই নির্বাচন কমিশনের আওতায় রয়েছে। নির্বাচন কমিশন যেখানেই যেইভাবে চাচ্ছে আমাদের এই শান্তি রক্ষা বাহিনী বলেন, আমাদের এই ইশারা সবাই তাদের অধীনে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভবিষ্যতে বিমান বাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। আর এজন্য বাহিনীর প্রত্যেক সদস্যকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে। মঙ্গলবার সকালে যশোরে বাংলাদেশ বিমান বাহিনীর ৭২তম ফ্লাইট ক্যাডেট কোর্স ও বি অফিসার ক্যাডেট কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে যোগ দিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী। আকাশে দৃষ্টিনন্দন ফ্লাইপাস্ট জানান দিল নতুন কর্মকর্তারা যুক্ত হলেন বিমান বাহিনীতে। যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে কমিশন পেলেন ৭৫ ফ্লাইট ক্যাডেট। রাষ্ট্রপতি কুচকাওয়াজের মধ্য দিয়ে শেষ হলো তাদের প্রশিক্ষণ। কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি যেমন সমৃদ্ধ হচ্ছে তেমনি শক্তিশালী হচ্ছে বিমান বাহিনী, শক্তিশালী হচ্ছে দেশের সশস্ত্র বাহিনী। আমি বিমান বাহিনী তথা দেশের স্বার্থকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে স্থান দিয়ে স্ব দায়িত্ব পালন করবার আহ্বান জানাচ্ছি। বিমান বাহিনীর সকল বিমান, যুদ্ধোপকরণ, যন্ত্রপাতি, সরঞ্জাম, অবকাঠামো সমূহ জাতীয় সম্পদ। এর সর্বোত্তম ব্যবহার ও সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা এটা আপনাদের একান্ত দায়িত্ব। শেখ হাসিনা বলেন, নতুন বিমান কর্মকর্তারা মুক্তিযুদ্ধের চেতনার উত্তরসূরি। বাংলাদেশের সংবিধানের প্রতি তাদের শ্রদ্ধাশীল থাকার নির্দেশনা দেন তিনি। আমরা সবসময় এটাই মনে করি যে পরমুখাপেক্ষী না, নিজের মর্যাদা নিয়ে মাথা তুলে আমরা দাঁড়াবো। ইতিমধ্যে আমরা যে লক্ষ্য স্থির করেছি ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত করব। আমরা নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি, কিন্তু বাংলাদেশ বিজয়ী জাতি, বাঙালি জাতি বিজয়ী জাতি হিসেবে নিম্ন না, আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হব। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। কুচকাওয়াজ শেষে প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারীদের পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলার আকাশ মুক্ত রাখার শপথ নেয়া নতুন বিমান সেনারা সর্বদাই প্রস্তুত থাকবেন দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে। নতুন বিমান কর্মকর্তাদের এমনটাই নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, বিজয়ী জাতি হিসেবে বাঙালির যে গৌরব তা অক্ষুণ্ণ রাখতে হবে। শাহ আলী জয়, সময় সংবাদ, যশোর। প্রবাসের সময় আরও থাকছে। ১ জানুয়ারি থেকে রাজধানীর শ্যামলী, কল্যাণপুর, গাবতলী ও আমিনবাজার এলাকা পার্কিং ও যানজট মুক্ত হবে, ঘোষণা উত্তরের মেয়রের। পুলিশি বাধার মুখে মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের বাসভবন ঘেরাও করতে পারেননি। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বেগম জিয়ার বিরূপ মন্তব্যে ক্ষুব্ধ জনতারা।
পরে গুলশান 2 গোল চত্বরে রাস্তায় অবস্থানের মধ্য দিয়েই কর্মসূচির ইতি টানেন তারা। এ সময় দাবি তোলা হয় বেগম জিয়া সহ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারী সকলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের। একই সঙ্গে আগামী সংসদ অধিবেশনেই গণহত্যা অস্বীকার আইন পাশ করিয়ে এ ধরনের অপচেষ্টার পথ চিরতরে বন্ধেরও দাবি জানান তারা। তারেকুজ্জামান শিমুলের রিপোর্ট। স্বাধীনতার চেতনা সমুন্নত রাখার আন্দোলনে একজোট কয়েক প্রজন্ম, স্লোগানে স্লোগানে উত্তাল গুলশান 2 গোলচত্বর এলাকা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার বেলা 11টার আগেই গোলচত্বরে দলে দলে জড়ো হতে থাকেন মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। বেগম জিয়ার বাসভবনের কয়েকশো গজ সামনে দাঁড়িয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। হাতে ধরা প্লাকার্ডের ভাষা আর কণ্ঠের স্লোগানই যেন বলে দিচ্ছিল মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে সৃষ্ট বিতর্কে কতটা ক্ষুব্ধ তারা। বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে যে বক্তব্য বলেছেন আমরা তীব্র নিন্দা জানাই। এটা ক্ষমার অযোগ্য এবং আমরা এটা মেনে নিব না। শহীদদের সংখ্যা সহ মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক সৃষ্টিকারী সকলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপনের দাবি জানান বক্তারা। যারা শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধে তাদেরকে অস্বীকার করে বুদ্ধিজীবীদেরকে নির্বোধ বলে স্বাধীন বাংলাদেশে রাজনীতি আপনারা করতে পারবেন না। যদি করতে হয় আপনাদেরকে ক্ষমা চাইতে হবে, আর যদি ক্ষমা না চায় আহ্বান জানাবো যে রাষ্ট্রদ্রোহিতা এবং দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করে এদের বিচারের সম্মুখীন করা হোক। ভবিষ্যতে যাতে কেউ মুক্তিযুদ্ধের ইতিহাসের বিরুদ্ধে এই ধরনের অবমাননাকর উক্তি করতে না পারে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমরা মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন প্রণয়নের দাবি জানিয়েছি। প্রায় 1 ঘন্টার সমাবেশ শেষে বেলা 12টার দিকে বেগম জিয়ার বাসভবনের দিকে রওনা হন বিক্ষোভকারীরা, কিন্তু কিছুদূর না যেতেই তাদের গতিরোধ করে পুলিশ। ব্যারিকেড ভেঙে সামনে আগানোর চেষ্টায় ব্যর্থ হয়ে শেষমেশ রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। শহীদ বুদ্ধিজীবীদের অপমান করছেন, এই দেশের কোন নাগরিক মেনে নেয়নি। এই প্রাথমিক বার্তাটি আমরা বেগম খালেদা জিয়ার কাছে পৌঁছে দিয়ে আপনারা জানেন ডিপ্লোম্যাটিক জোন, তো যারা সভা করতে এসেছেন তাদের সাথে সমন্বয়পূর্বক ব্যবস্থা গ্রহণ করেছি এবং সম্পূর্ণ সভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কর্মসূচি চলাকালে গুলশান 2 মোড় থেকে পাকিস্তান দূতাবাস পর্যন্ত সড়কের দুপাশে যান চলাচল বন্ধ রাখা হয়। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও 71-এ শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন BSRF এর সংলাপ অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী কথা বলেন। আগামী 2019 সালের নির্ধারিত সময়ের আগে জাতীয় নির্বাচন হবে না বলেও জানান তিনি। বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতাকে আঘাত করেছে। তিনি যখন বলেন শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে, মনে হয়েছে যে তিনি পাকিস্তানের প্রতিনিধি হিসেবে কথা বলেছেন, কিন্তু এটা তিনি অন্যায় করেছেন এবং নিজে প্রমাণ করেছেন যে তিনি বাংলাদেশি নন, তিনি পাকিস্তানি। আমরা বাংলার জনগণের কাছে খালেদা জিয়ার বিচারের ভার ছেড়ে দিলাম। 2019 সালের 29 জানুয়ারি পর্যন্ত আমাদের মেয়াদ আছে। সকলের গ্রহণযোগ্য একটি নির্বাচন 29 জানুয়ারির আগের 90 দিনের মধ্যে যে কোনো দিন হবে। সেই নির্বাচন ক্ষমতাসীন দল অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনে। এখন থেকে চাকরির আবেদনে কোনো ধরনের ফি না নিতে সরকারি বেসরকারি সব ব্যাংকের প্রতি নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। কেন্দ্রীয় ব্যাংকের এমন ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন চাকরি প্রার্থীরা। তবে পর্যায়ক্রমে দেশের সব প্রতিষ্ঠানেই তা বাস্তবায়নের দাবি তাদের। যদিও কৌশলগত কারণে ফি ছাড়া আবেদন বা পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত বাস্তবায়ন কঠিন বলেই মনে করছেন ব্যাংকাররা। জুবাইর ফয়সালের রিপোর্ট। আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে পার্শ্ববর্তী অনেক দেশের তুলনায় বাংলাদেশ এগিয়ে থাকলেও এখনো উদ্বেগের কারণ ক্রমবর্ধমান বেকারত্ব। দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় শিক্ষাজীবন শেষ করতে একজন শিক্ষার্থীর লেগে যায় কমপক্ষে 20 বছর। এ সময়ে শিক্ষা ব্যয় বহনের পাশাপাশি শিক্ষার্থীদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় চাকরির আবেদনে ব্যাংক ড্রাফট কিংবা পে অর্ডার পরিশোধের বিষয়টি। এমনই এক প্রেক্ষাপটে রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে আয়োজিত এক সেমিনারে চাকরির আবেদনে ফি না নিতে ব্যাংকগুলোর প্রতি নির্দেশ দেন গভর্নর। আমরা সেন্ট্রাল ব্যাংক থেকে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছি যে চাকরির জন্য আমাদের কোনো আবেদনকারীর কাছ থেকে চার্জ তারা দাবি করতে পারবে না। তারপরেও যদি করে আপনারা আমাদের দৃষ্টিতে আনবেন, সেই ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা দ্বিধা করব না। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় ব্যাংকের এমন ঘোষণায় খুশি চাকরি প্রার্থীরা। এবার অন্তত পরিবারের ওপর থেকে বাড়তি চাপ কমবে বলেই বিশ্বাস তাদের। আমরা তো বেকার,
তো আমরা কোথা থেকে ইনকাম সোর্সটা আসবে? আমাদের পড়াশোনায় অনেক খরচ হচ্ছে। শেষ বয়সে এসে ফ্যামিলির কাছ থেকে টাকা নেওয়াটা অনেক কষ্টের। শুধু ব্যাংকের ক্ষেত্রে না, অন্যান্য সরকারি বা আরও যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছে সেই ক্ষেত্রে করলে স্টুডেন্টদের জন্য আরও ভালো হয়। তবে পরীক্ষার হল ভাড়া, প্রশ্নপত্র তৈরি সহ জনবল নিয়োগে প্রতিষ্ঠানগুলোকে নানা খাতে অর্থ ব্যয় করতে হয় বলেই ফি ছাড়া আবেদন গ্রহণ কঠিন, এমন মত ব্যাংকারদের। লক্ষ লক্ষ লোক চাকরি দরখাস্ত করে এবং তখন পরীক্ষা নিতে হয়, তো পরীক্ষা নিলে একটা বড় ধরনের খরচ রয়ে গেছে। সেটা হয়তো তার কমাতে পারে, কিন্তু একদম একেবারেই না নেওয়াটা বোধহয় হবে না। বাংলাদেশ অর্থনীতি সমিতির এক গবেষণা অনুযায়ী দেশে প্রতি বছর 22 লাখ মানুষ শ্রমবাজারে প্রবেশ করে, কিন্তু কাজ পায় মাত্র 7 লাখ, যা একটি দেশের সামগ্রিক উন্নয়নের পথে বিরাট বাধা বলেই মত বিশেষজ্ঞদের। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। অষ্টম জাতীয় বেতন কাঠামোতে কেন্দ্রীয় ব্যাংকের পদমর্যাদা বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত ব্যাংকের কার্যক্রম বন্ধ রেখে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা এই মানববন্ধন করে। দাবি আদায় না হলে আরও কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। প্রাথমিকভাবে বুধবার মানববন্ধন এবং বৃহস্পতিবার প্রতীকী কলম বিরতি কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়। নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশের পর সহকারী পরিচালক হিসেবে প্রবেশ পদে 8ম গ্রেড বহাল, নির্বাহী পরিচালক পদে 1ম গ্রেডে উন্নীতকরণ, কেন্দ্রীয় ব্যাংকের আলাদা মর্যাদার দাবিতে আন্দোলন করছে কর্মকর্তারা। প্রবাসের সময় আরো থাকছে, 2018-র মধ্যে বঙ্গবন্ধু গোল্ড কাপ আসরকে এশিয়ার অন্যতম বড় টুর্নামেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করা হবে, ড্র অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। 1 জানুয়ারি সারা দেশে পাঠ্যপুস্তক দিবস উদযাপনের মধ্য দিয়ে 33,37,62,760টি বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। মঙ্গলবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা বলেন। এ সময় তিনি জানান, 31 ডিসেম্বর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক দিবসের উদ্বোধন করবেন। আমাদের সকল বই ছাপা সম্পন্ন হয়ে গেছে। প্রত্যেক স্কুল, সেটা প্রাইমারি হোক, প্রাক প্রাথমিক হোক, কিংবা মাধ্যমিক হোক, মাদ্রাসা হোক, টেকনিক্যাল হোক, সকলেই তাদের বই তাদের হাতের নাগালের মধ্যে পেয়ে গেছে। 1 জানুয়ারি শুক্রবারে আমরা এই পাঠ্যপুস্তক দিবস উদযাপন করব এবং সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এই বই বিলি করব। আহ্বান জানাচ্ছি সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি, ওই দিন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, মাদ্রাসা যাই হোক বা টেকনিক্যাল, সবগুলোই খোলা থাকবে। এবার প্রবাসের কিছু খবর। মুক্তিযুদ্ধের স্বপ্ন সফলের পথে থাকা বাংলাদেশের অগ্রযাত্রায় সামিল করতে হবে নতুন প্রজন্মকেও। যুদ্ধদিনের কথা আর গানে মুক্তিযুদ্ধকে স্মরণ অনুষ্ঠানে সময় টেলিভিশনকে একথা বলেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের 4 কণ্ঠযোদ্ধা। তাদের আবেগ মেশানো উচ্চারণে হলভর্তি দর্শক কণ্ঠ মিলিয়ে নতুন করে জেনেছে বাঙালির স্বাধীনতা সংগ্রামের অজানা ইতিহাস। নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিস্টুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিজয়ের মাসে লাখো শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে মহান মুক্তিযুদ্ধকে ব্যতিক্রমী আয়োজনে স্মরণ করেছে নিউ ইয়র্ক প্রবাসী বাঙালিরা। বরেণ্য সঙ্গীত শিল্পী সুবীর নন্দীর সঞ্চালনায় পরিবেশন করা হয় 71-এর কণ্ঠযোদ্ধা শিরোনামের সঙ্গীতানুষ্ঠানটি। গানের পরতে পরতে মিশে থাকা যুদ্ধদিনের স্মৃতিকথায় 71-এ ফিরে যান সুবীর নন্দীও। সবসময় মুক্তিযুদ্ধ হৃদয়ে থাকে। মুক্তিযুদ্ধ হয়েছিল বলে বাংলাদেশ ছিল বলে আমরা সারা পৃথিবীতে আমরা বাংলাদেশে বাঙালিরা ছড়িয়ে আছি। আমার ভালো লাগছে যে আমার সঙ্গীত জীবনে 4 জন মুক্তিযোদ্ধা, আমরা বলি 12 নম্বর সেক্টরে তারা মুক্তিযোদ্ধা, তাদের অনুষ্ঠানে আমি ঘোষণা করতে পেরে আমার নিজেকে আমি খুব ধন্য মনে করছি। স্বাধীনতার অর্জনকে সমুন্নত রাখতে নতুন প্রজন্মকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান কাদেরী কিবরিয়া। আর মুক্তিযুদ্ধের শানিত চেতনা আমৃত্যু রইবে মন্তব্য করেন কণ্ঠযোদ্ধা মঞ্জুর আহমেদ। নতুন প্রজন্ম এখন কি করবে সেটা আমাদেরকে না, আমাদের পরের যারা জেনারেশন এসছে, যারা এখন সরকারি পর্যায়ে এবং বিভিন্ন জায়গায় এডুকেশনের বিভিন্ন জায়গায় স্থান নিয়েছে, যারা এখন কর্ণধার, তাদেরকে কিছু করতে হবে। মুক্তিযুদ্ধের অনুভূতিটা আমার আজীবন থাকবে। আমার মৃত্যুর আগ পর্যন্ত মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের অনুভূতি, সব ফিলিংস কখনো শেষ হবে না। অন্যদিকে মুক্তিযুদ্ধের চেতনা অমর বলে বর্ণনা করেন সঙ্গীত শিল্পী শহীদ হাসান। এই গানগুলা শোনার চাইতে বড় জিনিস যে আকুতি নিয়ে শোনা, এটা কিন্তু সচরাচর দেখা যায় না। আর রথীন্দ্রনাথ রায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেন। 75-এর পরে যে অবক্ষয়, সেই থেকে আজকে 2015-তে এসে সেইটা আবার আমরা উল্টো দিক থেকে সামনের দিকে হাঁটা কেবল শুরু করলাম। অতএব একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমরা পজিটিভ সেন্সটাই আমরা চিন্তা করি।
মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ মৃত্যুকে জয় করবে অনুষ্ঠান থেকে এই আকাঙ্ক্ষা নিয়ে নতুন করে আশায় বুক বেঁধেছে প্রবাসীরা। স্বাধীন বাংলা বেতারের 4 শিল্পী মঞ্জুর আহমেদ, রথীন্দ্রনাথ রায়, কাদেরী কিবরিয়া ও শহীদ হাসান একসাথে স্বাধীনতার সংগ্রামী গান পরিবেশন করে মুক্তিযুদ্ধের অম্লান চেতনাকে ছড়িয়ে দেন প্রবাসীদের মাঝে। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে বিজয় উল্লাস অনুষ্ঠানের আয়োজন করে রিয়াদের প্রবাসী কুমিল্লা সোসাইটি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর তৃতীয় আসরে প্রথমবার অংশ নিয়েই শিরোপা অর্জন করায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ। জাকির হোসেনের সভাপতিত্বে ও মাহবুবুল হক পাপ্পুর সঞ্চালনায় এতে বক্তব্য দেন রফিকুল ইসলাম, সেলিম ভুইয়া, আফসারুল আলম, মোহাম্মদ শাহিন, আব্দুস সালাম সহ আরো অনেকে। আসন্ন পৌর নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। মঙ্গলবার সকালে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে পৌর নির্বাচন নিয়ে তিনি সংবাদ সম্মেলন করেন। এ সময় মুক্তিযুদ্ধ নিয়ে বিএনপি নেত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, স্বাধীনতার এত বছর পরও শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ দুঃখজনক। শহীদদের সংখ্যা নিয়ে বিভিন্নভাবে অনেকগুলো কথা চলে আসছে, যেগুলো কিন্তু খুবই দুঃখজনক কথা। এগুলো কথা আসা উচিত না। এটা নিয়ে অনেকে মনে সংখ্যা থাকতেই পারে, কিন্তু আমরা চাচ্ছি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক, শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন হোক। কারণ যেহেতু এটা প্রথম দলীয় প্রতীক নিয়ে নির্বাচন হচ্ছে এবং এটা আমাদের সবারই আশা যে এটা সুষ্ঠু হবে, অবাধ হবে এবং শান্তিপূর্ণ হবে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তায় সারা দেশের বিভিন্ন পৌরসভায় বিএনপির প্রার্থী ও তাদের পোলিং এজেন্টদের উপর হামলা হচ্ছে অভিযোগ করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার ও নির্বাচন কমিশনের সকল ষড়যন্ত্র প্রতিহত করবে জনগণ। মঙ্গলবার রাতে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এ অভিযোগ করেন তিনি। জবরদখলকারী, অবৈধ, ক্ষয়িষ্ণু স্বৈরাচার, তাদের মোসাহেব নির্বাচন কমিশন ও সরকারি প্রশাসনের যৌথ চক্রান্তের কাশিম বাজার কুঠি জনতা হালকা আঘাতেই হুড়মুড় করে ভেঙে ফেলবে যদি তারা সেই ষড়যন্ত্র চক্রান্ত এবং ভোট ডাকাতি করে। ভোটাররা আগামীকালকের ভোট নিয়ে কোনো অন্যায় তাদের দৃষ্টির অগোচরে মিলিয়ে যেতে দেবে না, তারা প্রতিরোধ করবেই। জনগণ নিদ্রাহীন প্রহরে প্রহরে কালের দুর্দান্ত প্রহরী হিসাবে ভোট কেন্দ্র পাহারা দিবে। পৌর নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সরকার নির্বাচন কমিশনকে শেষ মুহূর্ত পর্যন্ত সর্বাত্মক সহায়তা করে যাবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নির্বাচন সুষ্ঠু হবে না বলে বিএনপির অভিযোগকে গদবাঁধা ও ভিত্তিহীন মন্তব্য করে তিনি বলেন, নির্বাচন নিয়ে সরকার বিব্রত হতে পারে এমন কিছু যেন না ঘটে, সেজন্য দলের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নির্বাচন কমিশন তাদের ভূমিকা পালনে সরকারের পক্ষ থেকে যতটা সহযোগিতার দরকার শেষ পর্যন্ত দিয়ে যাব। যেহেতু আমরা সরকারি দল, নির্বাচন কমিশন যাতে শৃঙ্খলা বজায় রাখতে পারে সে ব্যাপারে সহযোগিতা করতে নেতাকর্মীদের প্রধানমন্ত্রী নির্দেশনা পৌঁছিয়ে দিয়েছি। নির্বাচনের দিন বিকেল পর্যন্ত বিএনপি যে নালিশ, এই নালিশ আমাদের শুনতে হবে, কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে নির্বাচনের পরিবেশটা ভালো রাখা। পহেলা জানুয়ারি থেকে শ্যামলী, কল্যাণপুর, গাবতলী ও আমিনবাজার এলাকা অবৈধ পার্কিং ও যানজট মুক্ত থাকবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক। মঙ্গলবার বিকেলে গাবতলী বাস টার্মিনালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত জনসভায় মেয়র এই ঘোষণা দেন। এ সময় বাস ও ট্রাক মালিক সমিতির শ্রমিক নেতারা এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও তারা গাবতলী এলাকায় একটি আধুনিক টার্মিনাল তৈরির দাবি করেন। পাশাপাশি শ্রমিক নেতারা বলেন, গাবতলীর বর্তমান টার্মিনাল এলাকায় প্রচুর অবৈধ স্থাপনা তৈরি হয়েছে, যে কারণে রাস্তায় বাধ্য হয়েই বাস ও ট্রাক ড্রাইভাররা গাড়ি পার্কিং করতে বাধ্য হয়। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদেরও দাবি করেন তারা। এ সময় মেয়র আনিসুল হক আধুনিক বাস ও ট্রাক টার্মিনাল তৈরির আশ্বাস দিয়ে জানান, কাজটি করতে কিছুটা সময় প্রয়োজন। আমাদেরকে বড় করে বিল্ডিং করে দেওয়ার দরকার নাই, আমরা গাড়িগুলো রাখতে পারি, সেটির জায়গা করে দেওয়া, তাহলে ট্রাকগুলো সেখানে চলে যেতে পারে। আপনি যে কাজটি করতে চাচ্ছেন আমরা সেই কাজটির সাথে দ্বিমত পোষণ করি না।
পরিবহন এদেশে একটা বিশাল শক্তি, এই শক্তি আপনার সাথে আছে এবং ভবিষ্যতে থাকবে। আপনি যেটা করতে যাচ্ছেন, আপনার উদ্দেশ্য যেন সফল হয়, সে লক্ষ্যে আমরা সবাই কাজ করে যাব। 60টি জায়গাকে আমরা যানজট মুক্ত ঘোষণা করেছি এবং আজকে বড় কোনো এরকম সমস্যার শেষ জায়গা আজকে এটি কল্যাণপুর, গাবতলী, আমিনবাজার। আপনারা আমাদেরকে, ঢাকার মানুষকে, এই সরকারকে অনেক সম্মান দিলেন যে আজকে 1 জানুয়ারি থেকে এটিকে আপনারা এই জ্যাম এবং পার্কিং মুক্ত ঘোষণা করলেন। রাজধানীর উত্তরার আব্দুল্লাপুর থেকে কামারপাড়া বাস স্ট্যান্ড পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার সকাল 11:30টার দিকে শুরু হয়ে বিকেল 3টা পর্যন্ত চলা এই অভিযানে শতাধিক স্থাপনা সরিয়ে নেন বাসিন্দারা। প্রশাসনের পক্ষ থেকে 1 ঘন্টার সময় নির্ধারণ করে দিলে বাসিন্দারা তাদের ঘরবাড়ি সহ দোকানপাট সরিয়ে নেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, 4 লেনের সড়ক নির্মাণ ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য নির্ধারিত জায়গা উদ্ধার করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহায়তায় এই অভিযান চালানো হচ্ছে। বেড়িবাঁধ সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে এসব অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল। পানি উন্নয়ন বোর্ডের দখল হওয়া এসব স্থাপনা মুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখানে সরকারের অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নধীন, বিশেষ করে এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে, তারপরে এখানে 4 লেন হবে, যেটা গুরুত্বপূর্ণ একটা প্রকল্প, কয়েকটা প্রকল্প এখানে রয়েছে। এইটা যদি আমরা দখলমুক্ত না করতে পারি, সরকারের অনেক জনগুরুত্বপূর্ণ প্রকল্পগুলো ব্যাহত হবে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক বাবুল চিশতির বিরুদ্ধে দায়ের করা যুদ্ধাপরাধের মামলা আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুমিনুন্নেসার আদালতে এই মামলার নথিপত্র হস্তান্তর করা হয়। 1971 সালের 2 নভেম্বর বাবুল চিশতির নেতৃত্বে ঝিনাইগাতি গ্রামের মুক্তিযোদ্ধা সাইদুর রহমানকে ধরে নিয়ে নির্যাতনের পর হত্যা করা হয়। এমন অভিযোগে 2009 সালে 13 জুলাই নিহতের ভাই হামিদুর রহমান শেরপুর বিচারিক হাকিমের আদালতে বাবুল চিশতি সহ 12 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। সে 1971 সনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, ট্রেনিং করার পর সে 1.5 মাস পরে চলে আসে অস্ত্রসহ। চলে আসার পর সে আলবদরদের সঙ্গে তাদের সহযোগিতায় সে মুক্তিযোদ্ধাদের উপর নির্যাতন করে। দেশের পর্যটন খাতের প্রতি বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ দিন দিন বাড়ছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হোটেলে ট্যুর গাইড হতে হলে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। এ সময় দেশি বিদেশি পর্যটকদের সামনে দেশের ইতিহাস আর ঐতিহ্যবাহী স্থানগুলোকে নান্দনিকভাবে তুলে ধরতে সবার প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, ট্যুরিজম বোর্ড ও এই শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। ক্রমবর্ধমান পর্যটন শিল্পের জন্য দক্ষ ট্যুর গাইড তৈরিতে তৌফিক রহমানের এই বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তারা। দেশের অন্যতম কনজিউমার গুডস কোম্পানি গোদরেজ হাউসহোল্ড প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেড নারায়ণগঞ্জে আরও একটি নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট স্থাপন করেছে। মঙ্গলবার নতুন ইউনিটটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এ সময় জানানো হয়, নারায়ণগঞ্জে ম্যানুফ্যাকচারিং ইউনিটে 15 কোটি টাকার বেশি বিনিয়োগ করা হবে। অনুষ্ঠানে গোদরেজের সেলস, মার্কেটিং ও সার্কের চিফ অপারেটিং অফিসার সুনীল কাটারিয়া জানান, ক্রমবর্ধমান গ্রাহক চাহিদা পূরণে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এটি স্থাপন করা হয়েছে। রাজধানীর পল্টন থেকে নারী পাচারের অভিযোগে একটি রিক্রুটিং এজেন্সির মালিক সহ 11 জনকে আটক করেছে র্যাব 3। মঙ্গলবার রাতে র্যাব 3-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম সারোয়ার এই তথ্য জানান। এ সময় তিনি বলেন, MH ট্রেড ইন্টারন্যাশনাল নামে এই রিক্রুটিং এজেন্সিটি দীর্ঘদিন ধরে নারী পাচারের সাথে জড়িত, কিন্তু প্রমাণ না থাকায় তাদের বিরুদ্ধে কিছু করা যাচ্ছিল না। কিন্তু সম্প্রতি 2 জন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে সোমবার এজেন্সির কার্যালয়ে অভিযান চালায় র্যাব। এ সময় সেখান থেকে 1100 পাসপোর্ট, 2.5 লাখ টাকা, বেশ কিছু মোবাইল এবং কিছু ভুয়া ট্রেনিং সার্টিফিকেট উদ্ধার করে র্যাব।
ওই দেশে নিয়ে যখন দালালের হাত বদল হয়ে এক মহিলার হাতে নিয়ে আমার তুললা দেয়। মহিলা খুব মারধর করে, মারধর করার পরে আমি যখন মকবুলের কাছে ফোন দেই, মকবুল আমার অশৃঙ্খলা ভাষায় বলে কথাবার্তা। নাসিমা বেগম নামে যে ভিকটিম, তিনি এখন আমাদের কাছে উপস্থিত আছেন। তাকে সৌদি আরব পাঠানো হয়েছিল একটি হাসপাতালে কাজ করার জন্য, কিন্তু সেখানে পৌঁছার পর তাকে বিভিন্ন দালালের মাধ্যমে বিভিন্ন জায়গায় হস্তান্তর করার চেষ্টা করা হয়েছে। শেষ পর্যন্ত একটি বাড়িতে তাকে 1 মাসের মতো আটক করে রাখা হয়েছে। তার স্বামীকে সে তার দুরবস্থার কথা জানালে স্বামী ওই পার্টিকুলার রিক্রুটিং এজেন্টের কাছে যায় এর সুরাহার জন্য, কিন্তু স্বামীর সাথে দুর্ব্যবহার করা হয়েছে। এবার দেশের বাইরের খবর। যে কোনো মূল্যে আইএসকে ইরাক থেকে উৎখাত করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে 2016 সালের মধ্যে পুরো ইরাক থেকে জঙ্গি গোষ্ঠীটিকে হটানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এর আগে সোমবার রামাদি পুনরুদ্ধারের ঘোষণা দেওয়ার পর জাতীয় পতাকা হাতে উল্লাস করেন ইরাকি সামরিক বাহিনীর সদস্যরা। ইরাকি বাহিনীর রামাদি পুনরুদ্ধারের ঘটনাকে স্বাগত জানিয়ে ইরাকে আইএসের মারাত্মক পরাজয় হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। এরই মধ্যে ইরাকের সালাহুদ্দিন প্রদেশের স্বেচ্ছাসেবী সশস্ত্র গোষ্ঠী জব্বার আল মামুরির একজন সদস্য আইএসের সঙ্গে তুরস্কের গোয়েন্দা বাহিনীর সদস্যদের সরাসরি যোগাযোগ থাকার প্রমাণ পাওয়ার দাবি করেছেন। ইরাক সরকার সমর্থক হাসদ আল শাবি নামের ওই যোদ্ধা একজন আইএস কমান্ডারকে হত্যার পর তার মোবাইল ফোন থেকে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন বলে জানান। 2018 সালের মধ্যে বঙ্গবন্ধু গোল্ড কাপকে এশিয়ার অন্যতম বড় টুর্নামেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। আজ টুর্নামেন্টের ড্র অনুষ্ঠানে এমন প্রত্যাশা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এদিকে ব্যর্থতার বৃত্ত থেকে বের হয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। আগামী 8 জানুয়ারি থেকে শুরু হবে বঙ্গবন্ধু গোল্ড কাপের চতুর্থ আসর, যেখানে বাংলাদেশ জাতীয় দল ও অনূর্ধ্ব 23 ফুটবল দল সহ অংশ নেবে আরও 6টি দেশ। ঢাকার পাশাপাশি গোল্ড কাপের ম্যাচগুলো হবে যশোর জেলা স্টেডিয়ামে। এদিকে ড্র অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় দলের ঠাঁই হয়েছে গ্রুপ এতে। বাংলাদেশ ছাড়াও এই গ্রুপে আরও আছে মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও নেপাল। অন্যদিকে বাহরাইন, কম্বোডিয়া ও মালদ্বীপকে সাথে নিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল আছে গ্রুপ বিতে। আমার লক্ষ্য হচ্ছে যে 18-র মধ্যে এইটা হবে এশিয়ার সবচেয়ে বড় ফুটবল খেলার অনুষ্ঠান। আমাদের যারা অংশগ্রহণ করেন তাদের সংখ্যা আমরা বাড়াবো, আমাদের স্ট্যান্ডার্ড অটোমেটিক্যালি ইমপ্রুভড হবে। এবার আমার দুটো টিম খেলছে, আমরা ডেফিনেটলি ফিরে দাঁড়াবো। আমাদের মেন লক্ষ্য হলো 2022-2020, যেখানে আমরা প্রমাণ করেছি যে আন্ডার-16 সাব চ্যাম্পিয়ন হয়েছে, আন্ডার-19 ফাইনাল খেলেছে। সো মাই টিম ইজ কামিং। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আর মাত্র কয়েক ঘন্টা পরই পৌর নির্বাচন, সব প্রস্তুতি সম্পন্ন। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হতে ভোটারদের প্রতি আহ্বান ইসির, আশ্বস্ত করলেন স্বরাষ্ট্রমন্ত্রীও। নির্বাচন সুষ্ঠু হলে ফলাফল যাই হোক বিএনপি মেনে নেবে বললেন মঈন খান। বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে বলে আশাবাদ হানিফের। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে বিমান বাহিনীর প্রতিটি সদস্যকে। যশোরে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করায় গুলশানে বেগম জিয়ার কার্যালয়ের সামনে বিভিন্ন সংগঠনের অবস্থান। এবং ব্যাংকে চাকরির আবেদনের ক্ষেত্রে ব্যাংক ড্রাফট, পে অর্ডার বা কোনো ফি না নেয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের। আদেশ অমান্য করলেই ব্যবস্থা। এই ছিল প্রবাসের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.টিভি। যে কোনো বাংলালিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।